আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনার সামনে আলোচনা করব ইএফটি তথ্য ফর্ম কখন পূরণ করতে হবে এবং কত দিনের মধ্যে পূরণ করতে হবে এবং কী ডকুমেন্টস জমা দিতে হবে এবং নামের ক্ষেত্রে ডট হাইফেন দেওয়া যাবে কিনা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে যাদের অলরেডি ইন্ডেক্স বা পিডিএস আইডি বসেছে, আপনাদের যত দ্রুত সম্ভব ইএফটি তথ্য ফর্ম জমা দেন, কারণ আপনারা জানেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আগামী 6 মের মধ্যে উপজেলা এবং আঞ্চলিক অফিস থেকে মাউসিতে ইএফটি তথ্য প্রেরণের নির্দেশ দিয়েছেন। কারণ আপনারা জানেন যে ঈদুল আজহার কারণে যত দ্রুত সম্ভব 10 থেকে 13 তারিখের মধ্যেই ঈদের উৎসব ভাতা এবং মে মাসের বেতন সাবমিট করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা যদি আগামী 2 দিনের মধ্যে যদি জমা দিতে পারেন, বিশেষ করে আজ অথবা কালকের মধ্যে যদি আপনারা ইএফটি ফর্ম সাবমিট করে যদি স্কুলের ক্ষেত্রে উপজেলা এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক অফিসে জমা দিতে পারেন, তাহলে আশা করা যায় আপনাদের ইএফটি সম্পন্ন হবে এবং আপনারা এই মে মাসের মধ্যেই মে মাসের বেতন এবং উৎসব ভাতা, ঈদ বোনাস পাবেন ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে কী কী ডকুমেন্টস জমা দিতে হয়, আর ইএফটি জমা দেওয়ার নির্দিষ্ট ডেট নেই, তবে যত দেরিতে দিবেন তত বেতন পেতে দেরি হবে। আর সেক্ষেত্রে যদি এই মাসেই বেতন পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আজ অথবা কালকের মধ্যে জমা দিতে হবে। আর ইএফটিতে যে 5টি ডকুমেন্টস জমা দিতে হয় সেক্ষেত্রে হলো আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি যদি আপনারা এখন জমা দেন, তাহলে গত মাসের যে এমপিও কপি আছে সেটা জমা দিতে হবে। দ্বিতীয়ত, আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদের একটি ডকুমেন্টস বা একটি লিস্ট অনলাইনে রয়েছে, সেই লিস্ট। সেখানে একটি প্রশ্ন হলো যে আপনার লিস্টে সকলকে আপনার সাইন করতে হবে কিনা। সেখানে অধিকাংশের সাইন করলেই হয়, সকলের সাইন করতে হয় না। তৃতীয়ত, আপনি ইএফটি তথ্য যে ফর্ম পূরণ করলেন, এই ফর্মটা আপনাকে ডাউনলোড করে বা প্রিন্ট করে দিতে হবে। 4 নম্বরে আপনার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং সেটা প্রতিষ্ঠান প্রদান করতে সত্যায়িত, বা সত্যায়িত না করলেও সমস্যা হয় না। আর পঞ্চমত, আপনার ব্যাংক কভার পেজের ফটোকপি। সেই ক্ষেত্রে যাদের ব্যাংক কভার পেজ নেই, ব্যাংক কভার পেজ ছাড়াও আপনারা জমা দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের ব্যাংক থেকে একটি প্রত্যয়নপত্র দিতে হবে এবং আপনারা অ্যাকাউন্ট খোলার সময় যে আপনাদের ব্যাংক স্লিপ দিয়েছিল, সেই ব্যাংক স্লিপটাও জমা দেবেন। ব্যাংক স্লিপ এবং প্রত্যয়নপত্র ব্যাংক থেকে যদি জমা দেন, তাহলে কভার পেজ না থাকলেও কোনো সমস্যা নেই। আর নামের ক্ষেত্রে ডট হাইপেনের যে বিষয়টা রয়েছে, সেটা শুধু ব্যাংকের হিসাবদারি, বিশেষ করে যদি আপনার যেহেতু আপনার চাকরি করেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা যদি আপনার নিজের নামে হয়, সেক্ষেত্রে আপনার নিজের নামের পরে এমডি বা মিসেস এগুলোর সাথে নামের পরে যে ডট রয়েছে, এই ডট বা হাইপেন এইগুলো দেওয়া যাবে না। তবে অবশ্যই স্পেস দেওয়া যাবে, স্পেস দিতে কোনো সমস্যা নেই। তবে শুধু ডট হাইপেন এই জাতীয় কুলন এইগুলো দেওয়া যাবে না শুধু ব্যাংক হিসাবদারির নামের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি ব্যাংক হিসাবদারি বা আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে শুধু আপনার নামের ক্ষেত্রে। আর বাকি যেগুলো নাম রয়েছে, যেমন আপনার পিতার নাম বা মাতার নাম বা অন্য যে নামগুলো রয়েছে, সেই ক্ষেত্রে এনআইডি অনুযায়ী হবে, বা আপনার অন্য অন্য সঠিক যেটা সেটাই হবে, বা এনআইডি অনুযায়ী আপনার পিতার নাম হবে। সেই ক্ষেত্রে ডট ব্যতীত বা এগুলো কোনো নেই, শুধু ব্যাংক হিসাবদারি নামের ক্ষেত্রে ডট হাইপেন বা স্পেস হবে না, স্পেস হবে তবে ডট হাইপেন হবে না, ঠিক আছে। কিন্তু বাকি নামগুলো এনআইডি অনুযায়ী হবে। আর অবশ্যই আপনারা ইএফটিতে যে মোবাইল নাম্বারটা দেবেন, অবশ্যই সেটা নিজের এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে, ঠিক আছে। নিজের এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন, সেই ক্ষেত্রে যদি কারো মোবাইল নাম্বার নিজের রেজিস্ট্রেশনকৃত ব্যাংকে না দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে যদি পিতা বা অন্য কারো থাকে, তাহলে অবশ্যই আপনারা সেই নাম্বারটা নিজের নামে এনআইডি নামে করে নেন, আর ব্যাংকে গিয়েও এটা পরিবর্তন করে নেন। এগুলোই ছিল মূলত আপনার ইএফটি তথ্য ফর্ম পূরণ। তারপরে যদি আপনাদের আর স্কুলের ক্ষেত্রে অবশ্যই উপজেলাতে জমা দিতে হবে, আর কলেজের ক্ষেত্রে আঞ্চলিক অফিসে এগুলো জমা দিতে হবে। আর এগুলোর ধাপগুলো হলো যে আপনার উপজেলা থেকে বা আঞ্চলিক অফিসে থেকে ওনারা যাচাই বাছাই করে এগুলো মাউসিতে পাঠাবে, আর মাউসিতে যাচাই বাছাই করে আইবাস প্লাস প্লাসে পাঠাবে। সর্বশেষ আইবাস প্লাস প্লাস এগুলো চেক করে ভেরিফিকেশন কমপ্লিট করবে। এই ভেরিফিকেশন কমপ্লিট যখন আপনাদের লেখা উঠবে, তখনই আপনারা বুঝতে পারবেন এটা কমপ্লিট হয়েছে। তাহলে সর্বশেষ স্তর হলো যে উপজেলা বা আঞ্চলিক অফিস থেকে মাউসি থেকে আইবাস প্লাস থেকে ভেরিফিকেশন কমপ্লিট। এই ভেরিফিকেশন কমপ্লিট লেখাটা যখন আসবে, তখন বুঝতে পারবেন আপনাদের কাজ সম্পন্ন হয়েছে। আর এগুলো দেখতে পারবেন ইএফটিতে যখন আবেদন করবেন বা সাবমিট করবেন, তখন আপনার নামের শেষে দাখিলকৃত বা উপজেলা, মাউসি, আইবাস প্লাস এগুলো লেখা আসবে। আপনাদের যেমন এমপিও আবেদন করেছিলেন, যেমন আপনাদের নামের পাশে যেমন জেলা রিকমেন্ডেড বা ডিডি রিকমেন্ডেড লেখা আসছিল, ঠিক এগুলোতে ওই রকম লেখা আসবে। সর্বশেষ যখন আইবাস প্লাস প্লাস ভেরিফিকেশন কমপ্লিট লেখা আসবে,
তখন বুঝবেন আপনাদের কাজ শেষ হয়েছে। আর এটা যদি এই 10 থেকে 13 তারিখের মধ্যে কমপ্লিট হয় তাহলে ইনশাল্লাহ আপনারা মে মাসের বেতন এবং ঈদ বোনাস পাবেন ইনশাল্লাহ। আর যদি কারো না হয়ে থাকে তাহলে সে আপাতত পাবেন না, পরবর্তীতে বকেয়া হিসেবে পাবেন। সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনারা সাবমিট করে ইএফটি সাবমিট করে আপনারা উপজেলা, স্কুল হলে উপজেলা এবং কলেজের ক্ষেত্রে আপনারা আঞ্চলিক অফিসে জমা দেন, তাহলেই দ্রুত বেতন পাবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে 19তম নিবন্ধনে যারা প্রস্তুতি নিতেছেন আপনারা আপনাদের মতো প্রস্তুতি নেন। আশা করি এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসে সার্কুলার আসবে। বিশেষ করে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং প্রভাষক ইসলাম শিক্ষার জন্য আমার অনলাইন কোর্স চালু হয়েছে এবং 1 মে থেকে ক্লাস শুরু হয়েছে এবং ক্লাসের সাথে আমার হ্যান্ডনোটগুলো দেওয়া হয়ে থাকে এবং ভিডিও রেকর্ড করা হয়। ক্লাস না করতে পারলেও পরবর্তীতে ভিডিওগুলো দেখার সুযোগ রয়েছে। তাই আপনারা যদি ইসলাম শিক্ষা, প্রভাষক এবং সহকারী শিক্ষকের প্রস্তুতি নিতে চান তাহলে চাইলে আমার হেল্প নিতে পারেন বা আমার কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। আশা করি আমার কোর্সগুলো আপনাদের পরীক্ষার জন্য সহায়ক হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কী সম্পর্কে ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।